নমস্কার, আপনারা শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া। আজকের পর্বে একটা গানের গল্প শোনাবো। তাহলে শুরু করি। একটা গান, মাত্র 4 মিনিটের একটি সুরেলা সৃষ্টি, কিন্তু সেই 4 মিনিটের গানকে ঘিরেই তৈরি হয়েছিল অভিমান, তর্ক, নীরবতা আর 2 কিংবদন্তির অহংকারের অদ্ভুত সংঘর্ষ। একদিকে ভারতীয় সঙ্গীতের সরস্বতী লতা মঙ্গেশকর, অন্যদিকে ভারতীয় চলচ্চিত্রের শোম্যান রাজ কাপুর। একজন বলেছিলেন, আমি এ ধরনের গান গাই না। অন্যজন উত্তর দিয়েছিলেন, এই গান আপনার কণ্ঠেই চাই। তারপর জন্ম নিল এমন এক গান যা আজও কোটি মানুষের ঠোঁটে ভাসে। কিন্তু সেই সুরের আড়ালে লুকিয়ে রইল এক অসমাপ্ত অভিমান। আজ করকাকুর্চি ইন্ডিয়ায় শোনাবো সেই গল্প। গল্প এক গানের, গল্প এক জেদের, আর গল্প 2 কিংবদন্তির। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। সালটা 1964। হিন্দি সিনেমার আকাশে তখন এক উজ্জ্বল নক্ষত্রের নাম রাজ কাপুর। তার স্বপ্নের ছবি সঙ্গম। এই ছবিটি শুধু একটি প্রেমের গল্প ছিল না, এ ছিল বন্ধুত্ব, ভালোবাসা, ঈর্ষা এবং আত্মত্যাগের এক রঙিন মহাকাব্য। বিদেশের মাটিতে চিত্রায়িত ভারতীয় চলচ্চিত্রের পথিকৃত বলা হয় এই ছবিকে। আর এই ছবির প্রতিটি গান যেন আলাদা আলাদা অধ্যায়, কিন্তু সব কিছুকে ছাপিয়ে আলোচনায় উঠে আসে একটি গান, मैं क्या करूं राम, मुझे बुढ़ा मिल गया। আজ শুনলে গানটি নিছক মজার মনে হতে পারে, কিন্তু 60-এর দশকের ভারতীয় সমাজে এই গান ছিল ভীষণই সাহসী। অভিনেত্রী বৈজয়ন্তীমালা পর্দায় স্বামীর উদ্দেশ্যে ঠাট্টা ইয়ার্কি করছেন, এক নববধূর দুষ্টুমি মাখা অভিযোগ। কিন্তু লতা মঙ্গেশকরের কাছে বিষয়টি এত সহজ ছিল না। লতা মঙ্গেশকর কখনোই অশালীন বা দ্ব্যর্থবোধক গানের প্রতি উৎসাহী ছিলেন না। গানের কথা শুনেই তার আপত্তি। তিনি মনে করেছিলেন এই গানের ভাষা তার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই নয়। তার কণ্ঠ কোটি কোটি ভারতীয় নারীর পবিত্রতার প্রতীক। সেই কণ্ঠে এমন গান? লতাজি নাকি সরাসরি না বলে দিয়েছিলেন। এদিকে রাজ কাপুরও কম একগুঁয়ে ছিলেন না। তিনি জানতেন এই গানের প্রাণ লুকিয়ে আছে শুধু এক কণ্ঠে, সেই কণ্ঠ লতা মঙ্গেশকরের। শুরু হলো বোঝানো, শুরু হলো অনুরোধ, শুরু হলো অভিমান। মাঝখানে পড়লেন শঙ্কর জয়কিষাণ। তারা বুঝলেন এই গান যদি লতা না গান, তাহলে গানের অর্ধেক জাদুই হারিয়ে যাবে। অনেক অনুরোধের পর অবশেষে লতা মঙ্গেশকর রাজি হলেন, তবে একটি শর্তে। তিনি গানটি গাইবেন তার নিজের ব্যাখ্যায়, কোনো উচ্ছৃঙ্খলতা নয়, কোনো ইঙ্গিতপূর্ণ ভঙ্গি নয়, বরং থাকবে এক নববধূর আদুরে অভিযোগ, থাকবে কৌতুক, থাকবে অভিমান। আর তারপর
স্টুডিওর মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন লতা। শুরু হলো রেকর্ডিং, আর ইতিহাস সৃষ্টি হলো। যে গান নিয়ে এত আপত্তি, সেই গানই হয়ে উঠল বছরের অন্যতম জনপ্রিয় গান। সিনেমা হলে দর্শকরা হাততালি দিলেন, রেডিওতে গানটি বাজতে লাগলো বারবার। রেকর্ড বিক্রি হলো লক্ষ লক্ষ, কিন্তু গল্প এখানেই শেষ নয়। কারণ লতা মঙ্গেশকরের আপত্তি ছিল শুধু গানের কথাই নয়, তিনি পরে নাকি ছবিতে গানটির চিত্রায়ন দেখেও সন্তুষ্ট হননি। তার মনে হয়েছিল গানটিকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা তাঁর কল্পনার সঙ্গে মেলে না। আর এখানেই জমে ওঠে অভিমানের মেঘ। তবে ইতিহাসবিদদের মতে লতা মঙ্গেশকর ও রাজ কাপুরের সম্পর্ক তখন থেকেই চিরতরে ভেঙে গিয়েছিল। এমন দাবির নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। তবে তাদের মধ্যে মতপার্থক্য ছিল, অভিমানও ছিল, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা কখনো পুরোপুরি হারিয়ে যায়নি। বরং এই ঘটনাই প্রমাণ করে একজন শিল্পীর কাছে শিল্প শুধুই বিনোদন নয়, এটি তার বিশ্বাস, তার আত্মসম্মান, তার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। লতা মঙ্গেশকর কখনো জনপ্রিয়তার জন্য নিজের নীতি বিসর্জন দেননি, আর রাজ কাপুরও কখনো নিজের শিল্প দৃষ্টির সঙ্গে আপোষ করেননি। সম্ভবত এই কারণেই তারা দুজনেই কিংবদন্তি, একজন সুরের সম্রাজ্ঞী, অন্যজন স্বপ্নের জাদুকর। আর তাদের সংঘর্ষ, সেটাও ইতিহাস হয়ে রয়ে গেছে। সময় অনেক কিছু বদলে দেয়, মানুষকে বদলে দেয়, সম্পর্ককে বদলে দেয়, কিন্তু কিছু গান সময়ের সীমানা ছাড়িয়ে অমর হয়ে থাকে। मैं क्या करूं राम, मुझे बुढ़ा मिल गया। তেমনই এক গান, যার প্রতিটি সুরে আছে হাসি, আছে অভিমান, আছে এক শিল্পীর আত্মমর্যাদার গল্প, আর আছে সেই অদ্ভুত সত্য, কখনো কখনো সবচেয়ে সুন্দর সৃষ্টির জন্ম হয় সবচেয়ে কঠিন মতভেদের মধ্য দিয়েই। আপনাদের কি মনে হয়, লতা মঙ্গেশকর কি নিজের আদর্শে অটল থেকে ঠিক কাজ করেছিলেন, নাকি শিল্পের খাতিরে তাকে আরও একটু নমনীয় হওয়া উচিত ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর করকা কুর্চি ইন্ডিয়ার সঙ্গে থাকুন। কারণ এখানে আমরা শুধু সিনেমার গল্প বলি না, আমরা খুঁজে ফিরি ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা মানুষের গল্প। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো অজানা কাহিনী নিয়ে। নমস্কার, সঙ্গে থাকুন।